বামফ্রন্ট আমলের শেষ 10 বছর তুমি দেখো, তৃণমূলের অভিযোগ হচ্ছে বামপন্থীরা এত কারখানা বন্ধ করে দিয়েছে, প্রচুর হেডলাইন। তাহলে ন্যারেটিভটা কী ছিল সেই সময়? বাম আমলের সোশ্যাল সিস্টেমের ন্যারেটিভ কী ছিল? কাজ হবে কি হবে না। এখন ন্যারেটিভটা হচ্ছে মন্দির হবে না মসজিদ হবে। কংগ্রেসের সাথে জোট না হওয়াটা কি ভোটের রেজাল্টে ফ্যাক্টর হতে পারে? এই সর্বগ্রাসী রাজনীতির বিরুদ্ধে নিজের বন্ধু না বাড়ালে তো হবে না। গোটা দেশে সিপিআইএম এই কাজ করতে চেয়েছে, তাহলে এই রকম বন্ধু বাড়ানোর প্রয়াস, সেটা ধাক্কা খেয়ে যাওয়াটা তো উচিত না। তুমি বন্ধু বাড়ানোর প্রয়াসের কথা বললে, কংগ্রেস আবার বন্ধু বাড়ানোর একটা প্রয়াস করেছিল ইন্ডিয়া জোটের মাধ্যমে, যে জোটে দেখা গেছে তৃণমূলের সাথে তোমরা এক মঞ্চে দাঁড়িয়ে। এটাও কি মানুষের মনে একটা নেগেটিভ প্রভাব পড়বে না? কংগ্রেসের সাথে জোট, এটা আমি বেশ কিছু বামপন্থী নেতাকেই যদিও জিজ্ঞাসা করেছি। আমি স্পেসিফিক্যালি তোমার সিট, ডিস্ট্রিক্ট বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জিজ্ঞেস করছি, না হওয়াটা কি ভোটের রেজাল্টে ফ্যাক্টর হতে পারে? তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চাই গোটা দেশে, এইটা সিপিআইএমের বরাবরের স্ট্যান্ড। সেই বরাবরের স্ট্যান্ড শুধু পশ্চিমবাংলার জন্য না, বিহারের ভোটেও তুমি দেখেছো, ঝাড়খণ্ডেও দেখেছো, অন্য জায়গাতেও দেখেছো যে আমরা ঐক্যবদ্ধ লড়াই চেয়েছি। কারণ বিজেপি যে ভয়ঙ্কর শক্তি গোটা দেশে, সবই তো দখল করে নিচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে দখল হয়ে যাচ্ছে, ফিল্ম ইনস্টিটিউট দখল হয়ে যাচ্ছে, হিস্ট্রি কমিশন দখল হয়ে যাচ্ছে, সব দখল হয়ে যাচ্ছে এবং তাদের মতো করে ইতিহাস, ভূগোল ইত্যাদি ইত্যাদি চর্চা চালু করছে, যাতে করে ছোটোবেলা থেকে হচ্ছে যে ধর্মজাতের ভিত্তিতে ভাগাভাগিটা মানুষ শেখে। ফলে এই সর্বগ্রাসী রাজনীতির বিরুদ্ধে নিজের বন্ধু না বাড়ালে তো হবে না। গোটা দেশে সিপিআইএম এই কাজ করতে চেয়েছে, বহু জায়গায় এটা পেরেওছে, বাকিরাও চেয়েছিলেন বলে পেরেছেন। তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটার ব্যতিক্রম হবে কেন? পশ্চিমবাংলার ক্ষেত্রেও বামপন্থীরা চেয়েছিলেন যে কংগ্রেস হোক, আইএসএফ হোক, সিপিআইএমের লিবারেশন হোক, যত বন্ধুকে আমি এককাট্টা করতে পারি। ইভেন সেলিমদা তো এও বলেছিলেন যে কোনো একজন ইন্ডিভিজুয়াল তিনিও যদি মনে করেন যে হ্যাঁ আমি এদের সাথে এসে থাকবো, দাঁড়াবো, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি, বারংবার প্রেস কনফারেন্সে বলেছেন। তাহলে এই রকম বন্ধু বাড়ানোর প্রয়াস, সেটা ধাক্কা খেয়ে যাওয়াটা তো উচিত না। তুমি বন্ধু বাড়ানোর প্রয়াসের কথা বললে, কংগ্রেস আবার বন্ধু বাড়ানোর একটা প্রয়াস করেছিল ইন্ডিয়া জোটের মাধ্যমে, যে জোটে দেখা গেছে তৃণমূলের সাথে তোমরা এক মঞ্চে দাঁড়িয়ে। এটাও কি মানুষের মনে একটা নেগেটিভ প্রভাব পড়বে না? গোটা দেশে এই ধরনের মঞ্চের যখন মিটিং হয়েছে ব্লকের, প্রতিটা মিটিংয়ে যাওয়ার আগে সীতারাম ইয়েচুরিকে এই প্রশ্নটাই করা হয়েছিল। সীতারাম ইয়েচুরি বলেছিলেন যে হ্যাঁ আমরা জানি পশ্চিমবাংলার পরিস্থিতি, পশ্চিমবাংলায় আমরা ওর বিরুদ্ধেই লড়ব, এবং এই লড়াইটা শুধুমাত্র লোক দেখানোর বিষয় নেই। তৃণমূল ওই জোটে এসছে যে কি কারণে, সেটা নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একদিন হচ্ছে যে জানা যাবে। বহুবার মিটিংয়ে এই নিয়ে বিতর্ক হয়েছে, এটা আমরা খবরের কাগজে দেখেছি যে ওই ব্লকের মিটিং যখন হয় তখন তৃণমূলের প্রধান টার্গেট ছিল যে কে কোথায় কটা সিট শেয়ার করে ভোটে লড়বেন সেটা বলুন। 24-এর ভোটের আগে এই চর্চা হয়েছিল, কিন্তু সিপিআইএম বলেছিল যে আগে লড়াইটা করুন, ভোটের হিসেব পরে করবে। তৃণমূলের টার্গেট খুব সহজ ছিল যে পশ্চিমবাংলায় বাবা আমাকে কেউ ডিস্টার্ব করো না, আমি এখানে একা বুঝে নেবো, কোনো ঝামেলা ঝঞ্ঝাট করো না, তাহলে আমারটুকু আমি বুঝে নিলাম। এই স্বার্থপরতার রাজনীতি দিয়ে বিজেপিকে হারানো যায় না। যিনি সংসদে দাঁড়িয়ে এনআরসি সিএর পক্ষে কথা বলেছিলেন 2005-এ, তিনি আজকে দাঁড়িয়ে এসে আমি বিজেপি বিরোধী ফিরোধী বললে তো হবে না। বিজেপি তো তাকে, আরএসএস তো তাকে দুর্গা বানিয়েছিল, এবং আরএসএস ইত্যাদি না থাকলে সিঙ্গুর নন্দীগ্রামের ষড়যন্ত্র পেরিয়ে মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসা হতো না তো। ফলে মুখে কি বলছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মনের ভেতরে কি আছে। বামপন্থীদের কিন্তু মনে মুখে কথা এক। গোটা দেশ জুড়ে বিজেপিকে হারানোর যে রাজনীতি আমরা করছি, পশ্চিমবাংলায় বিজেপি এবং তার সহযোগী শক্তি তৃণমূলকে হারানোর একই রাজনীতি আমরা করছি। আমাদের কোনো লুকোছাপা নেই। দেখো, তুমি যে আরএসএস এর কথাটা বলছিলে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস নেত্রী বানিয়েছেন, হয়তো সেটা নিয়ে বামপন্থীদের, আরএসএস এবং স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা ক্ষোভ বা রাগ থাকা স্বাভাবিক। বাস্তব তো এটাও যে 2011 সালে বামপন্থীরা হারতই না হয়তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের সেদিন জোটটা না হতো। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করাতে তো কংগ্রেসেরও একটা হাত ছিল, যে কংগ্রেসের সাথে ঠিক 5 বছর বাদে বামপন্থীরা হাত মেলালো। পশ্চিমবাংলায় সেই সময় যে জোট হয়েছিল হুম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাতে কংগ্রেস ছিল।
কংগ্রেস পরবর্তীকালে নিজেরা ভুল স্বীকার করেছে, সম্ভবত 1-1.5 বছরের বেশি বোধহয় সরকারে থাকতেও পারেনি। হুম। ফলে তখন যে ওইটা আরএসএস পরিচালিত আরও নানা রকমভাবে হচ্ছে, নাহলে হিলারি ক্লিন্টনকে কোথায় ভারতবর্ষ তার কোথায় পশ্চিমবাংলায় এসে নিজে উড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে হয়? দেবেন্দ্র ফডণবীস কোনোদিন ভোটে জিতলে হিলারি ক্লিন্টন আসেন না? ওই স্ট্যালিন জিতলে হিলারি ক্লিন্টন আসেন? হুম। আসেন না তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আসতে হয়েছিল কারণ ওরা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ ছিল। সেটা কংগ্রেসের নেতৃত্ব ভালো বলতে পারবেন যে ওরা সেই ষড়যন্ত্রটা সেদিন বুঝেছিলেন কি বোঝেননি, কিন্তু আসলে ওইটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট ছিল না। আসলে ওইটা প্রজেক্ট ছিল যে এইখানের বাম মনোভাবটাকে হচ্ছে নষ্ট করে ফেলতে হবে, যার প্রভাব আমরা আজকে দেখছি। আমি দুটো কথা বলছি। হুম। এক হচ্ছে যে ওই সময় 11 সালে উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, 250 জন সিপিআইএম কর্মী খুন হয়েছিলেন, 250। একজনও যদি গুলি চলার আগে, ট্রিগার টেপার আগে, সবাই তো বুকে গুলি খেয়েছেন, ট্রিগার টেপার আগে যদি বলে দিতেন যে আমি আর সিপিআইএম করি না, তাহলে হয়তো দুটো ট্রিগার হাত থেকে সরেও যেতে পারত। কিন্তু বামপন্থা এটাই, কেউ কিন্তু এই কথা মুখ ফুটে বলেনি। শাল্কু সোরেনের লাশটা আমরা ইনসাফ যাত্রা করেছিলাম ঝাড়গ্রামের ওই রাস্তা দিয়ে, পার্টি অফিসের সামনে আম বাগানটা, আম গাছের তলায় কমরেডরা দেখাচ্ছেন যে 7 দিন ধরে পচা গলা অবস্থায় লাশটা পড়েছিল, শুধু পাড়ার মধ্যে ওই ভয়টা তৈরি করার জন্যে যে বামপন্থী রাজনীতি করলে ওই রকম হতে হবে, পচা গলা লাশ। তারপরেও কিন্তু বামপন্থীরা সরে যায়নি ষড়যন্ত্রের কাছে। সেই সময় একটা ভোটের ফলাফল হয়েছে, কিন্তু বামপন্থীরা মাথা ঝুঁকিয়ে দেয়নি। আর 2 নম্বর কথা হচ্ছে যে ওই সময়ের আরএসএসের এই প্ল্যানটা কেন করা হয়েছিল আজকে তার আমরা এক্সিকিউশন দেখছি। এখন খুব ন্যারেটিভ নিয়ে কথা হয়, তো কোন ন্যারেটিভে ভোট হবে কি হবে। বামফ্রন্ট আমলের শেষ 10 বছর তুমি দেখো, তৃণমূলের অভিযোগ হচ্ছে বামপন্থীরা এত কারখানা বন্ধ করে দিয়েছে, হুম। প্রচুর হেডলাইন। বামপন্থীদের পাল্টা উত্তর ছিল আমরা হলদিয়া করেছি, বক্রেশ্বর করেছি, কাটোয়া করেছি, সেক্টর 5 করেছি, এই করেছি ওই করেছি ইত্যাদি। তাহলে ন্যারেটিভটা কী ছিল সেই সময় বাম আমলের? সোশ্যাল সিস্টেমের ন্যারেটিভ কী ছিল? কাজ হবে কি হবে না, কারখানা হবে কি হবে না। তুমি জাম্প কাট করে এখন চলে এসো, এখন ন্যারেটিভটা হচ্ছে মন্দির হবে না মসজিদ হবে। এটাই আরএসএস সেদিন প্ল্যান করেছিল যে আমি পশ্চিমবাংলাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে কারখানা, কাজ, যন্ত্রণা, বেকারত্ব এইগুলো ন্যারেটিভে থাকবে না। তাহলে বামপন্থীদের তো ওইটাই চ্যালেঞ্জ, আবার ওইদিকে ওটা ফেরানোর। ভোট মেশিনারির যে বারবার কথাটা ওঠে, সেখানেও তো একটা প্রশ্ন উঠে যায় যে ইটস অল অ্যাবাউট দ্য ফান্ডিং। একটা দল যারা স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, সম্ভবত ইলেকট্রাল বন্ডের দ্বিতীয় অর্থবান দল হিসেবে উঠে এসেছিল কংগ্রেসের ওপরে, তৃণমূল কংগ্রেস। আর একটা দল যাদের কাছে স্বাভাবিকভাবেই অসম্ভব লেভেলের একটা মানিটারি পাওয়ার। এগুলো রিকভার করা সম্ভব? হ্যাঁ, কি বলছো, অসম্ভব কিচ্ছু নেই, অবশ্যই সম্ভব। তুমি ইনসাফ যাত্রা দেখেছো, 50 দিন ধরে ইনসাফ যাত্রায় আমাদের সাধারণ মানুষ যেভাবে ভালোবেসেছেন, এই ভালোবাসা কোথায় পাবো? রাত্রিবেলা যে কমরেডের বাড়িতে থেকেছি, দুপুরবেলা যার বাড়িতে খেয়েছি, যিনি একটু জল দিয়েছেন, মানে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। যাই হোক, ব্যক্তিগত আবেগের বিষয় না। দক্ষিণ দিনাজপুরে কালিয়াগঞ্জ, এই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সভা শেষ করে নেমেছি, আমার পরে আরেকজন বলবেন, তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে দক্ষিণ দিনাজপুরে ঢুকবো। ওই দিন জাস্ট পিছনের দোকানটা একটা চা খেতে গেছি, যতগুলো চিড়ের প্যাকেট ঝোলানো ছিল পুরো ওই, ওটাকে কি মালা নাকি যেন এটা বলে, পুরো মালাটা ধরে একজন কমরেড নামিয়ে আমাদের হাতে দিয়ে দিলেন, বলছে আর কিছু নেই, এইটুকু দিতে পারি। তাহলে ওইটা কোনো ইলেকটোরাল বন্ডের থেকে ওই ইমোশনাল বন্ড অনেক 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 বেশি দাম, অনেকটা। বাংলা বাঁচাও যাত্রা তুমি দেখেছো, সাধারণ মানুষের ভালোবাসাটা এত করে কেন পেয়েছি? কারণ আমরা সাধারণ মানুষের চর্চাটা করেছি। ইলেকটোরাল বন্ডে ওরা অনেক টাকা নিয়েছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা নিয়ে কেউ কথা বলার প্রয়োজন বোধ করেন। ইলেকটোরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছেন, 100 দিনের কাজের টাকা কেন চুরি হলো সেটা নিয়ে কেউ কথা বলার প্রয়োজন বোধ করেননি, বিধানসভার ভেতরেও করেননি। তৃণমূল তো করবে না বোঝাই যায়। বিরোধী দলের বিধায়করা কি করছিলেন সেই প্রশ্ন তো সাধারণ মানুষ করবেন, যে আপনারা প্রধান বিরোধী দল হলেন, কি এমন করলেন, কি কাজটা যে গত 5 বছরে আপনারা বিধানসভার ভেতরে রেজ করেছেন? তৃণমূল রেজ করবে না তো আমরা জানি। তারা শুধুমাত্র নিজেদের কাটমানি, নিজেদের ভবিষ্যৎ, তার বাড়ি গাড়ি সংসার। এখন তো মাহেশের রথ কি, ওখানে গঙ্গার ঘাট
কি সায়েন্স সিটি কি ভিক্টোরিয়ার থেকে তো এখন লোকে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের বাড়ি দেখতে যায়। পানিহাটিতে আমিও তো কয়েকজন কাউন্সিলরের বাড়ি যা দেখে নিলাম, ওইটা জাস্ট বাড়িটাকে এরকম তুলে নিয়ে গিয়ে দীঘার সি বিচে ফেলে দিলে যেরকম হয় ওই রকম। ফলে এইটা একটা টাইপ যে আমি একটু করে কমবে নেব। আর তার উল্টো দিকের টাইপটা হচ্ছে বামপন্থীরা। আমরা এই কারণে বিধানসভার ভেতরে যেতে চাই যে আমরা ওই কথাগুলো বলতে পারবো যেগুলো আমরা এতদিন রাস্তায় বলেছি, সেগুলো বিধানসভার ভেতরে বলতে পারলে তবেই আইন প্রণয়ন হবে। যেটা আমরা ইশতেহারে বলেছি যে ভাতা আপনি যা পান সেটা কোনোটা আইন করে পান না, ওটা আসলে ইচ্ছার ওপর, মর্জির ওপর নির্ভর করে আপনি পাচ্ছেন। বামপন্থীরা ক্ষমতা এলে ওই ভাতা আপনার আইন করে দেওয়া হবে যে সারা জীবন অন্য কোনো সরকার এলেও যাতে ওই ভাতা বন্ধ না করতে পারে। এইটা ফলে দৃষ্টিভঙ্গিতে ফারাক আছে। করতনদা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে বিভিন্ন পরিচিত নাম বিভিন্ন সিটে লড়ছেন। সিপিআইএম সেরকম দল নয় যেখানে অন্তর্কলহটা খুব বেশি বাইরে আসে, আবার একদম যে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আসে না তাও নয়, সব দলেই একটা থাকে, সেটা সিপিআইএমেও আছে। এই যে ধরো একটা কলকাতার মানুষকে পানিহাটিতে টিকিট দেওয়া, বা কুলটির মেয়েকে উত্তরপাড়ায় টিকিট দেওয়া, কিংবা বালির মানুষকে উত্তর দমদমে টিকিট দেওয়া, এই যে ডিস্ট্রিবিউশন অফ টিকিট, এটা মনে হয় না যে কোথাও গিয়ে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বা হচ্ছে? আবার ওই ন্যারেটিভে ফিরে যাই। বাম আমলে যে ন্যারেটিভ চলতো, যেটা চলা প্রয়োজন ছিল, তাতে কিন্তু মানুষ দেখতেন যে এই লোকটাকে আমি ভোট দেবো, এ আমার কি কাজ করে দেবো তো আগামী 5 বছরে, সেই কাজ হবে কি না। তৃণমূল আসার পর চালু হলো ন্যারেটিভ চেঞ্জ হতে হতে আরএসএসের নির্দেশে, কে বহিরাগত, কে ভূমিপুত্র, কে অমুক, কে তমুক ইত্যাদি। এই কথা তৃণমূল বিজেপি ওখানে প্রচারে বলছেন, এই বহিরাগত অমুক তমুক ইত্যাদি। তা আমার কথা হচ্ছে যে ধরুন এইটা পানিহাটিতে দাঁড়িয়ে রয়েছি সাপোজ, তাহলে ওইখানে দাঁড়িয়ে রয়েছি, যে সাংসদ ভদ্রলোক আছেন তার বাড়ি লেক গার্ডেন্সে, তিনি পানিহাটির এলাকায় সাংসদ, তিনি খড়দায় সাংসদ, তাহলে তিনি বহিরাগত না অন্তর্গত আমি জানি না। পানিহাটির দুপাশের দুটো সিট, এক পাশে কামারহাটি, এক পাশে উত্তর দমদম, দুই বিদায়ী বিধায়ক, একজনের বাড়ি ভবানীপুর, আরেকজনের বাড়ি বালিগঞ্জ, আরেক পাশে খড়দা, বিদায়ী বিধায়কের বাড়ি ভবানীপুরে। তাহলে এইগুলো কি বহিরাগত অন্তর্গতর মধ্যে পড়ে কিনা আমি জানি না। যাকে ভোট দেবো সে কাজ করতে পারবে কিনা। পানিহাটির বিদায়ী বিধায়ক, তিনি সবচেয়ে বেশি তার নাম ছড়িয়েছে লাশ চুরি করে পুড়িয়ে দেওয়ার ঘটনায়। পানিহাটির মানুষের কাছে, গোটা বাংলার মানুষের কাছে এটা তো গর্বের নয়, লজ্জার। তাহলে সেই লজ্জার হাত থেকে পানিহাটিকে বাঁচাতে হবে। উত্তরপাড়ার বিধায়ক, তাকে শেষ কবে উত্তরপাড়ার মানুষ কাজে দেখেছেন সেটা মানে খুব হাতে গোনা এরকম লোক পাওয়া যাবে যারা এটা বলতে পারবেন যে আমরা দেখলাম বিধায়ক এই কাজটা করছেন। ফলে এই রকম বিধায়ক নির্বাচিত হওয়ার থেকে কাজের, যারা কাজ করতে পারবে যারা, তাদেরই বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়া উচিত, যাদেরকে মানুষ দীর্ঘদিন রাস্তায় লড়াই করতে দেখেছেন। বিধানসভার বাইরে থেকে যারা এই দাবি ছিনিয়ে আনতে পেরেছে বামপন্থীদের দাবির ভিত্তিতে। আমি তোমাকে বলি যে পিএসসিতে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে, পিএসসিতে আইসিডিএসের পরীক্ষা হয়েছে বামপন্থীদের লড়াইয়ের ভিত্তিতে। রেলের শেষ জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা 2019-এ হয়েছিল সেটা বামপন্থীদের লড়াইয়ের ভিত্তিতে হয়েছিল, রাস্তার লড়াইয়ের ভিত্তিতে। ফলে এই ধরনের লড়াই যারা করতে পেরেছে, এই যে সাদা খাতা জমা দিয়ে বিডিও হয়েছেন, এই যে খবর বেরোলো, তারপর তিনি বোধহয় এখন আবার বোধহয় অ্যাবসকন্ডিং বা এরকম কিছু একটা আছেন, ওই যে প্রশান্ত বর্মন। এই লড়াই দীর্ঘদিন বামপন্থীরা করেছে পিএসসি অফিসের সামনে দাঁড়িয়ে। ফলে যারা বিধানসভার বাইরে থেকে এই লড়াই করে মানুষকে তার অধিকার আদায়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, ফলে স্বাভাবিকভাবেই মানুষ ভরসা করবেন যে এরা বিধানসভার ভেতরে গেলে আরও একটু বাড়তি দায়িত্ব নিয়ে পারবে, কারণ তার হাতে আরও কিছু বাড়তি অধিকার থাকবে কাজ করার।